তাহলে আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পড়বো। এটা আমি কিন্তু তোমাদের প্রাইমারি টেটের জন্য করাইনি। কেন বলতো? কারণ প্রাইমারি টেট পরীক্ষায় সমাজ থেকে তেমন একটা প্রশ্ন আসে না। কিন্তু যেহেতু আমরা আপার প্রাইমারি ক্লাস করছি, তাই আপার প্রাইমারির জন্য কিন্তু সমাজ চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। কারণ সমাজ থেকে কিন্তু আপারের প্রশ্ন আসতে পারে, কারণ এটা আপারের সিলেবাসে রয়েছে। ওকে, কারণ আপার প্রাইমারি লেভেলে কিন্তু সমাজ রয়েছে। তাহলে সমাজ একটা কঠিন জিনিস, মানে সত্যি কঠিন জিনিস। সমাজটা অতটা কিন্তু সহজ বিষয় নয়। সমাজটা কিন্তু যথেষ্ট কঠিন এবং যথেষ্ট প্র্যাকটিসও করতে হবে তোমাদের। ঠিক আছে, অনেকটা কঠিন এবং অনেকটা প্র্যাকটিস করতে হয়। যেমন প্রত্যয় যথেষ্ট কঠিন, যথেষ্ট কঠিন মানে কঠিন প্রত্যয়টা। অন্যান্য ব্যাকরণের চ্যাপ্টার গুলো অনেকটা সহজ, নিয়ম মেনে চলে, অনেক কিছু আছে, কিন্তু সমাস এবং প্রত্যয় যথেষ্ট কঠিন। কিন্তু আমাদেরকে পড়তে হবে, বারবার রিভিশন করলো দেখবে একটা টাইমে গিয়ে আমরা কিন্তু পারবো। তাহলে সমাস পড়তে গেলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে, সমাস মানেটা কি বা সমাস কাকে বলে। তাহলে সমাস কাকে বলে বা সমাস জিনিসটা কি সেটা আমরা একটু দেখে নিই। বলছে সংক্ষেপে সুন্দর করিয়া বলিবার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা ততোধিক পদকে একটি পদে পরিণত করার নাম হচ্ছে সমাস। তাহলে একটা প্রশ্ন দেখো, আমি এখানে বলি সমাসের ক্ষেত্রে কি করা হচ্ছে, পদের সঙ্গে পদের, বোঝা গেল? তাহলে বা পদের সঙ্গে পদের বলতে পারি, বা কোন শব্দের সঙ্গে শব্দের যে সম্বন্ধ সেটাকে আমরা বলবো সমাস। তাহলে সমাস এবং সন্ধির মধ্যে পার্থক্য কে বলতে পারবে? বলো বলো। তাহলে সমাস এবং সন্ধির মধ্যে পার্থক্যটা কি? বলো, কেউ একজন বলো দেখি। আরে না বললে কি করে হবে? কমিউনিকেট করো পড়াশোনা সবসময়। বলো। তাহলে সমাস এবং সন্ধির মধ্যে পার্থক্য বলো। সাবিনা বলো, চিন্ময় বলো। কেউ তো বলো। আমি যে বললাম সমাসের ক্ষেত্রে কি হচ্ছে, একটা পদের সঙ্গে আর একটা পদের যোগফল বা সম্বন্ধ, বা একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের সম্বন্ধ, এটাকে আমরা বলছি সমাস। তাহলে সন্ধির ক্ষেত্রে কি হবে বলো? হ্যালো, হ্যাঁ বলো দুটি সাবিনা, বর্ণের বলো। পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলন সন্ধি বলে। একদম এটাই জানতে চাইছি সাবিনা, আমি এটাই জানতে চাইছি যে সন্ধির ক্ষেত্রে দুটি বর্ণের সমাস হচ্ছে মিলন। পদের সঙ্গে পদে, হ্যাঁ, ঠিক সমাস বলেছো। হচ্ছে পদের সঙ্গে পদে, আর সন্ধি হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণের মিলন। হ্যাঁ, আমি এইটাই জানতে চাইছিলাম এতক্ষণ ধরে, যে সমাসের ক্ষেত্রে পদের সঙ্গে পদের যে সম্বন্ধ বা মিলন, এটাকে আমরা কি বলবো? তোমার সমাস। আর যখন সন্ধিটা করব তখন আমার কি হবে, সন্ধির ক্ষেত্রে একটা বর্ণের সঙ্গে আর একটা যে বর্ণ রয়েছে তার যে মিলন বা তার যে সম্বন্ধ, তাকে বলছি আমরা সন্ধি। তাহলে সমাস কথাটির অর্থ কি? সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ করা বা সংক্ষিপ্ত করা, বা কোন একটা বাক্যকে বা কোন একটা বড় শব্দকে যখন আমরা সেটা সংক্ষিপ্ত আকারে লিখবো, সেটাকে আমরা বলবো সমাস। এবার এই সমাসের কিছু পার্ট রয়েছে, কিছু ভাগ রয়েছে। ভাগ নয়, সমাস করতে গেলে কি কি কম্পোনেন্ট গুলো থাকে। যেমন তুমি একটা মানুষ, তোমার কি কি কম্পোনেন্ট রয়েছে? তোমার হাত রয়েছে, তোমার পা রয়েছে, তোমার মাথা রয়েছে, তোমার চোখ রয়েছে। ঠিক তেমনি সমাসের ক্ষেত্রেও কিছু কম্পোনেন্ট থাকে। সেই কম্পোনেন্ট গুলো কি আমরা একটু দেখব। প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে কি, সমস্ত পদ। সমস্ত পদ কি স্যার? দেখো, বলছে সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। কিছু বুঝতে পারলে না তো? ওকে, কোনো সমস্যা নেই। বলছে সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়? সমস্ত পদ। এটা কেন দিয়েছি? কারণ এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, সেই জন্য লাইনটা তুলে দিচ্ছি। এবার বুঝিয়ে দেব। বা সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদ গঠন করে
তাকে বলছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে সমস্ত পদের অন্য একটি নাম রয়েছে, যেটার নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। কি বললাম? সমাসের যে ভাগ রয়েছে বা কম্পোনেন্ট গুলো রয়েছে, সেই কম্পোনেন্টের মধ্যে যেটা আমরা প্রথমেই পাচ্ছি, এই সমাসবদ্ধ পদের মধ্যে প্রথম কম্পোনেন্ট যেটা আমরা পেলাম সেটাকে আমরা বলবো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে একটা উদাহরণ দেখলে দেখো আমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন দেখো এখানে বলা হয়েছে বিলেত হতে ফেরত। কি বলা হয়েছে? বিলেত হতে ফেরত বা বিলেত থেকে ফেরত। টোটাল পেয়ে গেলাম বিলেত ফেরত। এখানে এই যে বিলেত ফেরত এই পদটি হচ্ছে সমস্ত পদ, অর্থাৎ এইটা দেখো, এইটাকে আমরা কি বলবো? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে সমাস নিষ্পন্ন যেটা আমরা সমাস করছি তার থেকে যেটা আমরা এক্সট্রাক্ট করে পাবো, নিষ্কাশন করে পাবো, সেটাকে আমরা কি বলবো? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। বোঝা গেল? ক্লিয়ার? দেখো তারপর কি বলছে, এটা তাহলে পেয়ে গেলাম কি? এটা আমরা পেয়ে গেলাম সমস্ত পদ। তাহলে স্যার এই বিলেত হতে ফেরত এগুলোকে কি বলবো? এইগুলোরও নাম আছে। কি কি? দেখো এবার নামগুলো কি পড়বো আমরা? সমস্যমান পদ। সমস্যমান কি? যে সকল পদ একত্রিত হয়ে সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে বা প্রত্যেকটি পদকে কি বলা হয়? সমস্যমান পদ। তাহলে এখানে দেখে নাও, এই যে বিলেত হতে ফেরত, এই বিলেতটা কি হবে? সমস্যমান পদ। হতে সমস্যমান পদ, ফেরত সমস্যমান পদ। তাহলে এক বা একাধিক, আমরা এক বলবো না, দুই বা ততোধিক, ভালো করে শোনো, দুই বা ততোধিক সমস্যমান পদ একসঙ্গে যুক্ত হয়ে যে পদ গঠন করে তাকেই আমরা কি বলবো? সমস্ত পদ। ক্লিয়ার সবার? দেখো যেমন উদাহরণ বলছে শঙ্খের ন্যায় শুভ্র। শুভ্র মানে সাদা। শঙ্খের ন্যায় শুভ্র মানে কি? শঙ্খ শুভ্র। এই যে শঙ্খ শুভ্র, এটাকে আমরা কি বলবো? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর এই যে শঙ্খের ন্যায় শুভ্র, এই যে তিনটে, এই তিনটেকে আমরা কি বলবো? সমস্যমান পদ। কি বলবো? সমস্যমান পদ। শঙ্খের ন্যায় শুভ্র, এই তিনটেকে আমরা কি বলবো? সমস্যমান পদ। ক্লিয়ার সবার? দেখো প্রশ্ন পরীক্ষা এসেছিল, বলছে ত্রিপুরা টেট সমাসে একাধিক পদের মিলনে যে একটি পদ গঠিত হয় তাকে কি বলা হয়? আনসার করো, বলো। সমাসে একাধিক পদের মিলনে যে একটি নতুন পদ গঠিত হয় তাকে কি বলা হয়? এটা ত্রিপুরা টেট পরীক্ষা প্রশ্ন এসেছিল। গুড। তাহলে এখানে কি বলা হবে? এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে অপশন নাম্বার ডি। ঠিক আছে, সরি, ডি কেন করছো? আচ্ছা ডি কেন করছো তোমরা? দেখি তো তোমরা কেন ডি করছো? এই আমি পড়ালাম। টু হবে তো এটা। কি হবে? এ সাবিনা, সমস্যামান পদ হবে না, এটা হবে সমস্ত পদ। বলছে সমাসে একাধিক পদের মিলনে যে পদ গঠিত হয় তাকে বলছে সমস্ত পদ। সাবিনা ভুল হয়ে গেল। যে সমস্ত পদের সমন্বয়ে সমস্ত পদ নাকি? বলছে সমাসে একাধিক পদের মিলনে, একাধিক পদ মানে কি? ওই যে শঙ্খের ন্যায় শুভ্র, চাঁদের মতো লাল, এই যে কথাগুলো বলছি, ঠিক আছে, গোলাপের মতো লাল, এই যে কথাগুলো, এগুলো কি? এগুলো সব হচ্ছে তোমার সমস্যামান পদ।
আর এই পদগুলো একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হচ্ছে কি সমস্ত পদ। বলছে সমাসে একাধিক পদের মিলনে বা একাধিক পদের যোগফলে কি তৈরি হয় সমস্ত পদ তৈরি হয়। বোঝা গেল? ক্লিয়ার? অফ করো, মাইক অফ করো। Yes, sir. দেখো এই সমস্যামান পদে দুটি পদ থাকে। এই সমস্যামান পদে আবার দুটি পদ থাকে, একটাকে বলা হয় পূর্বপদ আর একটাকে বলা হয় উত্তরপদ। তাহলে পূর্বপদ কোনটা আর উত্তরপদ কোনটা সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন ধরো আমি একটা তোমাদেরকে বাক্য বলি, তাহলে বুঝতে পারবে। লিখলাম বরফের মতো শুভ্র। ঠিক আছে, লিখলাম বরফের মতো শুভ্র। এখানে দেখো তিনটে পদ আছে, এখানে হচ্ছে তিনটে পদ, কিন্তু স্যার আপনি তো বললেন দুটো পদ থাকবে, তাহলে কি ভুল হলো? না, ভুল হয়নি, দুটোই পদ। এই যে বরফের মতো এইটাকে বলবো আমরা পূর্বপদ, ঠিক আছে। আর বাকি যে দুটো রয়েছে এটাকে আমরা একটা পদ হিসেবে গণ্য করব, সেটা হবে উত্তরপদ। পূর্বপদের পরে যেটা থাকবে সবগুলোই কিন্তু আমার উত্তরপদ হয়ে যাবে, কারণ সমস্যমান পদের দুই বা ততোধিক পদ থাকতে পারে। বোঝা গেল? সমস্যমান পদের দুই বা ততোধিক পদ থাকতে পারে, কিন্তু একটা কিন্তু পূর্বপদ হবে, বাকিগুলো সব কিন্তু উত্তরপদ বা অন্যভাবে বলতে পারি সেটা হচ্ছে পরপদ। বোঝা গেল? চলো নেক্সট বলছে বৃক্ষের ছায়া সমস্যমান পদ দুটিতে বৃক্ষের এই পদটি প্রথমে থাকায় একে বলা হয় পূর্বপদ, এবং ছায়া পদটি পরে থাকায় সেটাকে আমরা বলবো উত্তরপদ। যেমন দেখো এখানে সমস্যমান পদটা কি রয়েছে, এখানে যে সমস্যমান পদটা রয়েছে সেটা হচ্ছে কি বৃক্ষ ছায়া। কি হবে? বৃক্ষের ছায়া ইজিক্যাল টু হবে বৃক্ষ ছায়া, তাই তো? এটা হচ্ছে কি পূর্বপদ, আর এটাকে বলবো আমরা উত্তরপদ। বলো, সবাই বুঝতে পেরেছো? উত্তরপদ পরপদ কমপ্লিট, বোঝা গেছে সবার? কারো ডাউট আছে? সবার ক্লিয়ার হচ্ছে তো? বেশ, ঠিক আছে, চলো। তারপরে আমরা আরেকটা জিনিস জানবো, সেটাকে আমরা কি বলবো? ব্যাস বাক্য, বা ব্যাস বাক্যের ওপরে একটা নাম রয়েছে যেটাকে আমরা বলবো বিগ্রহ বাক্য। বোঝা? তাহলে ব্যাস বাক্য এবং বিগ্রহ বাক্য জিনিসটা কি এবার দেখবো। বলছে সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্যে বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকে বলবো আমরা ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্য কি দেখো, যেমন বলছে বিলেত হতে ফেরত। কি বলা হয়েছে? বিলেত হতে ফেরত। এখানে বিলেতটা কি সমস্যমান পদ, হতেটা কি সমস্যমান পদ, ফেরতটা কি সমস্যমান পদ। তাহলে এইগুলো টোটালটাকে আমরা কি বলবো? এই টোটালটাকে আমরা বলবো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে বোঝা গেল? তাহলে ব্যাস বাক্য তৈরি হয় কি নিয়ে? ব্যাস বাক্য তৈরি হয় যে একাধিক সমস্যমান পদ নিয়ে। তাহলে একাধিক সমস্যমান পদ নিয়ে তৈরি হচ্ছে ব্যাস বাক্য, আর ব্যাস বাক্য থেকে তৈরি হচ্ছে কি সমস্ত পদ। ক্লিয়ার? এটা সমাস হবে, হ্যাঁ, সমাস। তাহলে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ বা সংক্ষিপ্ত করা কোনো কিছুকে। চলো, যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আপার প্রাইমারি ব্যাচ এবং ইন্টার ব্যাচ। তোমরা দেখতে পাচ্ছ আপার প্রাইমারি ব্যাচে তোমরা রেগুলার পেয়ে যাচ্ছ লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং আদার স্টেটের প্রশ্নের সলিউশন। তো তোমাদের রেগুলার যে ক্লাস হবে সেটা টিচমিট অ্যাপের মাধ্যমে, ক্লাসের পরে তোমরা কিন্তু তোমাদের পিডিএফ কিন্তু প্রোভাইড করা হবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের কোর্সে, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217,
ঠিক আছে, এই নাম্বারটিতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তাহলে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। এখানে আমাদের কি কি কোর্স তোমরা পাচ্ছ, আপার প্রাইমারি 2025-এর কোর্স পাচ্ছ, সঙ্গে পাচ্ছ তোমরা প্রাইমারি ইন্টারভিউ কোর্স এবং থাকছে তোমাদের প্রাইমারি টেটের কোর্স। তো তোমরা যদি প্রাইমারির জন্য ভর্তি হও তাহলে তোমাদের আপার প্রাইমারিটা ফ্রি করা হবে, আর যদি আপারের জন্য ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের প্রাইমারিটাকে ফ্রি করে দেওয়া হবে। তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা দুটো কোর্সের ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। তাই অতি শীঘ্রই তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের ক্লাসে এক্ষুনি নিজের নামটা এনরোলমেন্ট করে নাও। এবার দেখো সমাসের প্রকারভেদ। আমরা সমাসকে কয় ভাগে ভাগ করতে পারি, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। চলো, তাহলে সমাজকে আমরা মোটামুটি ভাবে 6টি ভাগে ভাগ করব। একটাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি আর অব্যয়ভাব। তাহলে আজকের ক্লাসে আমরা এই দুটো সম্পর্কে জানবো, দ্বন্দ্ব সমাস আর দ্বিগু সমাস। দুটো দুটো করে পড়বো, তাহলে আমাদের ব্রেনে চাপও হবে না এবং আমরা শিখেও নিব। ঠিক আছে, তাহলে গুলিয়ে যাবে। প্রথমে আমরা যেটা পড়বো সেটা আমরা কি বলবো, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব কথার মানেটা বোঝো। এখানে যে দ্বন্দ্বটা বলা হয়েছে, আমরা জানি যে দ্বন্দ্ব মানে কি ঝামেলা করা, ঝগড়া করা, কিন্তু এখানে দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন। বোঝা গেল? এখানে এই যে দ্বন্দ্ব বানানটা দেখতে পাচ্ছ, এই দ্বন্দ্ব বানানটার কথার অর্থ হচ্ছে মিলন। বলছে যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? তাহলে দুটো পদ থাকবে, সেই দুটো পদের কিন্তু অর্থের প্রাধান্য থাকবে, তাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। পরীক্ষা যদি প্রশ্ন আসে কোন সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য পায়, তাহলে আনসার হবে কি, দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসের অর্থ কিন্তু প্রাধান্য পায়। যেমন মা ও বাবা, এখানে হচ্ছে কি বাবা মা বা মা বাবা। বোঝা গেল? মা বাবা, এখানে মাওর অর্থ প্রাধান্য পাচ্ছে, আবার বাবাকেও কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই এটাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। দেখো বলছে দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে সমসমান পদগুলি ও এবং এবং আর, এই তিনটে অব্যয়, তিনটে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে। তাহলে দ্বন্দ্ব সমাস চিনব কি করে, ও এবং আর, ও এবং এবং আর, মানে একটা, দুটো, তিনটে, ও এবং আর, এই তিনটে দ্বারা যখন যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো সংযোজক অব্যয়। অব্যয় মানে এগুলো সংযোজক অব্যয়, সেগুলোকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব কথাটির অর্থ হচ্ছে মিলন। এবার দ্বন্দ্ব সমাসের বিভিন্ন ভাগ রয়েছে, সেই ভাগগুলোকে আমরা একটু একটু করে পড়বো। দেখো, একটা বলছে বিপরীত অর্থে দ্বন্দ্ব সমাস। বিপরীত অর্থ মানে ধনী দরিদ্র। যদি ধরো পরীক্ষায় প্রশ্ন দিল ধনী দরিদ্র, সেটাকে আমরা কিভাবে সমাস করব, ধনী ও দরিদ্র, ধনী দরিদ্র। বোঝা গেল? তারপর হচ্ছে কি দিবস রজনী। দিবস রজনী মানে দিন রাত, মানে দিবস মানে দিন, রজনী মানে রাত, বিপরীত শব্দ, সেটাকে আমরা বলবো দিবস রজনী, দ্বন্দ্ব সমাস। সেইরূপ বেচা কেনা, বিক্রি করা কেনা, জানা অজানা, লাভ লোকসান, দেনা পাওনা, ক্ষুদ্র বৃহৎ, ছোট বড়, বাঁচা মরা, জল স্থল, ক্রয় বিক্রয়, পাপ পুণ্য, স্বর্গ নরক, শীত গ্রীষ্ম, ভালো মন্দ, আয় ব্যয়, রাজা প্রজা, আকাশ পাতাল, চুন কালি, দিন রাত, ভাঙা গড়া, কম বেশি, অল্প বিস্তর, অগ্রপশ্চাৎ, আগাগোড়া। এই যে শব্দগুলো তোমাদেরকে আমি বললাম, এগুলো দেখো একটার সঙ্গে আর একটা বিপরীত, এগুলোকে আমরা কি বলবো, বিপরীত অর্থে দ্বন্দ্ব সমাস। বোঝা গেল? তাহলে এই ভাঙা গড়াটাকে আমরা কিভাবে সমাস করব, ভাঙা ও গড়া। কম ও বেশি,
এগুলোকে আমরা কি বলবো? বিপরীত অর্থে দ্বন্দ্ব সমাস। ইজ ইট ক্লিয়ার সবার? চলো নেক্সট এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস। অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসটা কি বলছে? যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির একটি বহুবচনত্ব পদ সমাসবদ্ধ পদ রূপে গঠিত হয়। মানে যে সমাসে তোমার যে সমস্যমান পদগুলো মিলে একটি বহুবচন পদ তৈরি হয়, কি বলছে? একটা বহুবচন পদ তৈরি হয়, সেটাকে আমরা বলবো অ্যাক্সেস দ্বন্দ্ব। যেমন দেখো, তুমি ও আমি। তুমি ও আমি মানে কি? আমরা। আমরাটা একটা প্লুরাল, তাই না? বহুবচন, তাহলে এটা হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। তুমি, আমি ও সে মানে আমরা, এটাও আমরা, তার মানে কি হলো? এটা অ্যাক্সেস দ্বন্দ্ব। তুমি সে, এটা কি হবে? তোমরা। ঠিক আছে, তাহলে এইগুলো যদি থাকে এগুলোকে আমরা বলবো অ্যাক্সেস দ্বন্দ্ব। তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আপার প্রাইমারি ব্যাচ, প্রাইমারি ব্যাচ এবং ইন্টার ব্যাচ। তোমরা দেখতে পাচ্ছ আপার প্রাইমারি ব্যাচে তোমরা রেগুলার পেয়ে যাচ্ছ লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং আদার স্টেটের প্রশ্নের সলিউশন। তো তোমাদের রেগুলার যে ক্লাস হবে সেটা টিচমিট অ্যাপের মাধ্যমে, ক্লাসের পরে তোমরা কিন্তু তোমাদের পিডিএফ কিন্তু প্রোভাইড করা হবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের কোর্সে, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, ঠিক আছে? এই নাম্বারটিতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তাহলে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। এখানে আমাদের কি কি কোর্স তোমরা পাচ্ছ? আপার প্রাইমারি 2025-এর কোর্স পাচ্ছ, সঙ্গে পাচ্ছ তোমরা প্রাইমারি ইন্টারভিউ কোর্স এবং থাকছে তোমাদের প্রাইমারি টেটের কোর্স। তো তোমরা যদি প্রাইমারির জন্য ভর্তি হও তাহলে তোমাদের আপার প্রাইমারিটা ফ্রি করা হবে, আর যদি আপারের জন্য ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের প্রাইমারিটাকে ফ্রি করে দেওয়া হবে। তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা দুটো কোর্সের ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। তাই অতি শীঘ্রই তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটির যোগাযোগ করে আমাদের ক্লাসে এক্ষুনি নিজের নামটা এনরোলমেন্ট করে নাও। চলো নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি প্রায় সমার্থক শব্দের মধ্যেও দ্বন্দ্ব হয়। মানে কি বলছে? প্রায় সমার্থক মানে একদম পুরোপুরি সমর্থক নয়, কিন্তু বলছে প্রায় সমর্থক শব্দের মধ্যে দ্বন্দ্ব সমাস হয়। যেমন দেখো হাট ও বাজার, মানে হাট বাজার প্রায় সমর্থক শব্দ কিন্তু একই রকম না। হাট বাজার, টাকা পয়সা, আদব কায়দা, গল্প গুজব, স্কুল, স্কুল এবং কলেজ, এরা কি সমর্থক শব্দ? সমর্থক শব্দ না, তাহলে এরা হচ্ছে প্রায়, তাই বলবো স্কুল কলেজ। গান বাজনা, চাষ বাস, ভাত কাপড়, মানে একই সঙ্গে ব্যবহার করি ভাত কাপড়। ভাত এবং কাপড় কি সমর্থক শব্দ? না, কিন্তু আমরা ভাতের সঙ্গে কাপড়টাকে ব্যবহার করি। ঔষধ পত্র, পত্র কি ঔষধের সমর্থক শব্দ? না, কিন্তু ব্যবহার করি ঔষধপত্র, তাই এগুলোকে আমরা কি বলবো? প্রায় সমার্থক শব্দের দ্বন্দ্ব সমাস। মান ইজ্জত, চার নাম্বার দেখো, বলছে দুটি সমার্থক শব্দের মধ্যেও দ্বন্দ্ব সমাস। যে দুটি সমার্থক শব্দের মধ্যেও কি হবে? দ্বন্দ্ব সমাস। কি বলা হচ্ছে দেখো, বলছে আত্মীয় স্বজন, কাজ কর্ম, মানে দুটি সমার্থক শব্দ। আত্মীয় স্বজন, আত্মীয় মানেও রিলেটিভ, স্বজন মানেও রিলেটিভ, কাজ মানেও কাজ, কর্ম মানেও কাজ, দিন মানেও গরিব। এটা ভুল আছে, ঠিক আছে? এটা বানানটা ভুল আছে, এটা হবে দয়ে দীর্ঘ দন্তন্য দিন হবে। হ্যাঁ, দিন মানেও কি? দরিদ্র, দরিদ্র মানেও দিন। দয়া মায়া, ব্যবসা বাণিজ্য, পাহাড় পর্বত, ঠাকুর দেবতা,
চালাক, চতুর, এগুলো হচ্ছে সমার্থক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস, মানে একই রকমের শব্দ দুটোই। তারপর কি বলছে দেখো, বলছে দ্বন্দ্ব সমাসের স্ত্রীলিঙ্গ লিঙ্গ পদ, অল্প স্বর বিশিষ্ট পদ এবং অপেক্ষাকৃত পূজনীয় বা সম্মানীয় ব্যক্তিবাচক পদ হচ্ছে পূর্বপদ। যেমন দেখো মাতা পিতা, এখানে মাতা পিতা, এই যে পিতার থেকে মাতাটা আগে গেল, কারণটা হচ্ছে স্ত্রীবাচক বলে, মাতা পিতা, মাতা হয়ে গেল পূর্বপদ, পিতা হয়ে গেল পরপদ। মা বাপ, স্ত্রী পুরুষ, আমরা কখনো বলি না পুরুষ স্ত্রী, কথাটা বলি না, আমরা বলি স্ত্রী পুরুষ। তারপর দেখো রাম লক্ষণ, কেন হলো, কারণ লক্ষণ থেকে রাম হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, তাই ইম্পর্টেন্ট দিচ্ছি কাকে, দেখো পূজনীয় রাম। গুরু শিষ্য, গুরু বেশি ইম্পর্টেন্ট শিষ্যের তুলনায়, তাই এটা হয়ে গেল কি গুরু শিষ্য। তারপর 6 নাম্বার, দুটি সর্বনাম পদের মধ্যেও দ্বন্দ্ব সমাস হয়। যেমন দেখো তুমি আর আমি, কি হয়ে গেল তুমি আমি, তুমি আমি হাইফেন দিয়ে যোগ, তুমি আমি, এইগুলোকে আমরা বলবো দুটি সর্বনামের পদের মধ্যে দ্বন্দ্ব সমাস। আবার বলছে দুটি বিশেষণ পদের মধ্যে দ্বন্দ্ব সমাস হয়। যেমন বলছে পণ্ডিত মূর্খ, ঠিক আছে, পণ্ডিত ও মূর্খ, পণ্ডিতটাও হচ্ছে অ্যাডজেক্টিভ, মূর্খটাও অ্যাডজেক্টিভ, দ্বন্দ্ব সমাস। লাল নীল, দ্বন্দ্ব সমাস। কিন্তু যদি বলা হয় পণ্ডিত অথচ মূর্খ, তাহলে সেটা কিন্তু দ্বন্দ্ব সমাস হবে না, সেটা হয়ে যাবে কর্মধারয়, বোঝা গেল। যদি বলা হয় লাল অথচ নীল, তাহলে সেটা কিন্তু দ্বন্দ্ব সমাস হবে না, সেটা হয়ে যাবে কর্মধারয়। যখন আমরা কর্মধারায় পড়বো তখন জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো। আচ্ছা, বেশ ক্লিয়ার। এবার বলছে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। তাহলে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাসটা কি, যেমন দেখো বলছে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, মানে কমা কমা দিয়ে দেখো, বলছে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, একসঙ্গে হয়ে যাবে কি শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এইটা হচ্ছে কি সমস্যমান পদ, সমস্যমান পদগুলো আমরা কমা কমা দিয়ে লিখেছি, কিন্তু সমস্ত পদটা আমরা হাইফেন দিয়ে লিখবো, ঠিক আছে। শঙ্খ, চক্র, গদা আর পদ্ম। আবার দেখো তেল, নুন, লকড়ি, একসঙ্গে কি হবে তেল, নুন, লকড়ি, এগুলোকে আমরা বলবো বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে দুটি ব্যতিক্রমী দ্বন্দ্ব সমাস রয়েছে, দুটি ব্যতিক্রমী, এটা মাথায় রাখবে, ব্যতিক্রমী। একটা হচ্ছে কি দম্পতি, এই দম্পতিটা কি দম্প আর যোগপতি এরকম করবে না, দম্পতি মানে কি বলতো যারা নতুন বিয়ে করে তাদেরকে বলা হয় দম্পতি। এই দম্পতিটাকে যদি আমরা সমাস করি তাহলে কি পাবো, জয়া ও পতি। জয়া মানে হচ্ছে স্ত্রী আর পতি মানে স্বামী, বুঝা গেল। তাহলে জয়া ও পতি মাথায় রাখবে। আর কুশীলভ, এই কুশীলভটাকে আমরা কি বলবো, কুশ ও লভ, কুশীলভ, ঠিক আছে, দুটি ব্যতিক্রম আছে আমি বলে দিলাম। তারপর দেখো দ্বন্দ্ব সমাসের উভয় পদের কিন্তু অর্থ প্রাধান্য পায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন দেবে কোন সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য পায়, সেই ক্ষেত্রে আনসার হবে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের অর্থ কি উভয় পদই কিন্তু অর্থ প্রাধান্য পায়। একটা সমাস আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আপার প্রাইমারি ব্যাচ এবং ইন্টার ব্যাচ। তোমরা দেখতে পাচ্ছ আপার প্রাইমারি ব্যাচে তোমরা রেগুলার পেয়ে যাচ্ছ লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস,
প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং আদার স্টেটের প্রশ্নের সলিউশন। তো তোমাদের রেগুলার যে ক্লাস হবে সেটা টিচমিট অ্যাপের মাধ্যমে, ক্লাসের পরে তোমরা কিন্তু তোমাদের পিডিএফ কিন্তু প্রোভাইড করা হবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের কোর্সে, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, ঠিক আছে, এই নাম্বারটিতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তাহলে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। এখানে আমাদের কি কি কোর্স তোমরা পাচ্ছ, আপার প্রাইমারি 2025-এর কোর্স পাচ্ছ, সঙ্গে পাচ্ছ তোমরা প্রাইমারি ইন্টারভিউ কোর্স এবং থাকছে তোমাদের প্রাইমারি টেটের কোর্স। তো তোমরা যদি প্রাইমারির জন্য ভর্তি হও তাহলে তোমাদের আপার প্রাইমারিটা ফ্রি করা হবে, আর যদি আপারের জন্য ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের প্রাইমারিটাকে ফ্রি করে দেওয়া হবে। তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা দুটো কোর্সের ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। তাই অতি শীঘ্রই তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটি যোগাযোগ করে আমাদের ক্লাসে এক্ষুনি নিজের নামটা এনরোলমেন্ট করে নাও।